ভৌতিক কথা পডকাস্টের আরও একটি নতুন এপিসোডে তোমাদের সকলকে স্বাগত। আজকের এই পডকাস্টে তোমরা মোট 3টি ঘটনা শুনতে চলেছ। প্রথমটা আগরপাড়ার একটা অফিসকে কেন্দ্র করে সেখানে কিছু ভৌতিক ইনসিডেন্ট হয়েছিল এবং সেটা সিসিটিভিতে ধরাও পড়েছিল। দ্বিতীয়টা নিজের বৌমাকে পছন্দ না করার জন্য প্রেত চালনা করে তাকে ভয় দেখানো হতো। আর তৃতীয়টা শুধুমাত্র থুতু ফেলার জন্য তার জীবনে কত বড় একটা ঘটনা ঘটে গেল সেটাই তোমরা শুনবে। আজকের 3টি ঘটনায় 3 রকম। ঘটনার 3টি শুনে তোমাদের জাস্ট দারুণ লাগতে চলেছে, তোমরা কেঁপে উঠবে। আশা করছি তোমরা খুব মনোযোগ সহকারে ঘটনাটা শুনবে। চলো বেশি কথা বাড়াবো না, তোমরা সিট বেল্ট বেঁধে নাও। এরকম ঘটনা তোমরা যদি শেয়ার করতে চাও তাহলে আমাদের সাথে কন্ট্যাক্ট করো। আমাদের টিমের হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে শুরু করে সমস্ত সোশ্যাল মিডিয়ার লিঙ্ক তোমরা ডেসক্রিপশন সেকশনে পেয়ে যাবে। তো আর দেরি করবো না, এবার আমরা পাড়ি দেব ভূতের রাজ্যে। হ্যালো দিদি। হ্যাঁ বলো। কেমন আছো? হ্যাঁ ভালো আছি, তুমি ভালো আছো? আমার এই চলছে, একটু সত্যি লেগেছে, সেটা তো বললাম তোমাকে। হ্যাঁ সেটা শুনলাম। যাই হোক দিদি, তুমি তো এর আগেও একটা স্টোরি শেয়ার করেছিলে যেটা সবাই খুব পছন্দও করেছে এবং তুমি তারপরে বলেছিলে একটা স্টোরি বলবে। যাই হোক, তুমি আজকে বলছো যে তুমি যে স্টোরিটা বলবে সেখানে তোমার নাম বললে তোমার সমস্যা হতে পারে, সেই কারণে তুমি বলবে না। একটা আগরপাড়ার কোনো অফিসের ঘটনা, যেই কারণে তুমি নামটা প্রকাশে অনিচ্ছুক। তো আমি সেটাই বলবো যে অফিস, যেহেতু অফিসটাও একদম তুমি পুরোপুরি মেনশন করবে না কিসের অফিস, তুমি জাস্ট আগরপাড়ার অফিস বলেই করে দাও, না হলে কোনো রকম সমস্যা হতে পারে। ঠিক আছে? ওকে। তো এই ঘটনাটা মানে কতদিন আগে শুরু হয়েছিল? এই 1 সপ্তাহ আগে শুরু হয়েছিল ধরো। আচ্ছা, তুমি শুরু করো তাহলে। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে শুরু করছি ঘটনাটা। তো আমি এই যে আগরপাড়াতে আমি কাজে এসেছি 2-3 মাসের মতো। হ্যাঁ, তো এই 2-3 মাসের মতো কাজে এসে হঠাৎ ওখানে 11:30 নাগাদ চা আসে, একটা চা কাকু আসে। তো এবারে ওখানে মানে সবাই একসাথে চা খেতে বেড়ায়, তো এই অফিস ওই অফিস মিলিয়ে সবাই একসাথেই চা খেতে বেড়ায়। হ্যাঁ, তো অনেক বড় এরিয়া ওখানে। তো রুম গুলো অনেক বড় বড়, অনেকটা বড় বড় রুম গুলো। আমি তো মানে মিটার বলতে পারবো না, অনেকটা বড় বড় রুম, ছোট। হ্যাঁ হল রুম টাইপের। তো ওরকম বড় বড় রুম, দুটো করে ভাগ আছে। তো এইবারে আমরা যখন চা খেতে বেরাই, একদিন সকালবেলা গেছি, গিয়ে যেমন চা খেতে বেরোয় নর্মালি চা খেতে বেরিয়েছি। তো একটা সিকিউরিটি গার্ড বলছে, উনি নাইটে কাজ করে। ওখানে ডেতেও কাজ হয়, নাইটেও হয়, ওই একটা অফিসে যেটাতে হয়েছে আর কি। তো সেই অফিসটার সিকিউরিটি গার্ডটা বলছে যে জানো এখানে কালকে কি হয়েছে আমাদের অফিসে। কি হয়েছে? বললো যে ভুতুড়ে কাণ্ড হয়েছে। ভুতুড়ে কাণ্ড মানে একটু বলো তো ক্লিয়ার করে, একটু শুনি আমার সব। বলছে এবার আমাদের অফিসে সবাই বলছে হ্যাঁ বলো একটু শুনি। তো এবারে বলছে যে কালকে হঠাৎ না ফিঙ্গারপ্রিন্টস করছে, ফিঙ্গার সরে যাচ্ছে, সিস্টেম অন হয়ে যাচ্ছে। কি ব্যাপার সিস্টেম অন হয়েছে বলো না একটু। তো উনি বললো যে উনি যেমন ভাবে বলেছে আর কি, যে হঠাৎ মানে একজন, নাম বলছি না, ওই ছেলেটার যে গেছে, ঠিক আছে। তো ওই ছেলেটা যখন জল আনতে যায়, জল আনতে যাওয়ার যে মানে যে জল আনতে যাবে, যে জলের যে জারটা থাকে যেখানে, তো তার পাশেই ফিঙ্গারপ্রিন্টস এর মেশিনটা, ঠিক আছে, অ্যাটেন্ডেন্স দেয় যে। তো এবারে যখন জল আনতে যায় হঠাৎ দেখে ফিঙ্গারপ্রিন্টস এর দিকে চোখ পড়েছে, দেখছে যে ফিঙ্গারপ্রিন্টস এর আঙুলের ছাপ উঠছে। যেমন ধরো ওই আঙুলের ছাপ, পিচ্ছাপ দিলে যেমন ওই যে দাগটা ওঠে না, ওই রকম আঙুলের দাগ উঠছে এই ফিঙ্গারপ্রিন্টস এর উপরে। তো এবার দেখে সবাইকে ডাকলো যে দেখ ভাই এগুলো কি হচ্ছে। তো ওরা এসে দেখলো যে হ্যাঁ সত্যি সত্যি তো এরকম হচ্ছে। তো তারপরে বললো হয়তো যে সিস্টেমের কোনো প্রবলেম। আমরা তো প্রথম ভয় পেয়ে গেছিল যে এটা কি হচ্ছে রে বাবা। আর জায়গাটা এমনি ওদের কানে মানে লোক মুখে শোনা না, জায়গাটা একদম ভালো না। মানে যে অফিসই ওখানে খোলা হয় না কেন, ও বেশি দিন টেকে না, 1-1.5 বছর মতো টিকবে, আবার বন্ধ হয়ে যাবে। এরকম মানে কোনো না কোনো কারণে বন্ধ করে দেবে, কি বন্ধ হয়ে যাবে, এরকম বেশি দিন থাকে না। হ্যাঁ, তো এবারে ওখানে ওরকম হচ্ছে দেখে ওরা লাস্টে মালিককে ফোন করলো যে দেখো এরকম হচ্ছে। ম্যানেজারকে ফোন করলো, ম্যানেজার থাকে না রাতের বেলা, দিনের বেলা থাকে। ম্যানেজারকে ফোন করলে তাকে এরকম কি হচ্ছে, আমার এরকম বড় ভয়ে কাজ করা যায় নাকি। হ্যাঁ, তো এরকম বলছে। বলার পরে ওরা এবারে আর কিছু মানে করলো না, এবার নিজেদের মতো কাজে বসে গেল। কাজে যখন সব বসে গেছে, এবার তখন দিনের বেলাতে হয়তো 20-25 জন কাজ করে,
ঠিক আছে। এবারে রাতের বেলা তো 10 জনের মতো কাজ করে, এবার 10 জনের মতো কাজ করে 10টা সিস্টেম অন করা থাকবে, বাদ বাকি সিস্টেম গুলো বন্ধ। এবারে দেখছে যে পাশে একজন বসে আছে, তার পাশে সিস্টেমটা বন্ধ, ঠিক আছে। তো তার সিস্টেমের মানে বন্ধ দেখে হঠাৎ করে ও মানে কাজ করছিল, কিন্তু ও কাজ করতে করতে পাশের সিস্টেম দেখছে অন হয়ে গেছে। অন হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে ওর পাশে মানে তার পাশে ওই যে সিস্টেমটা বন্ধ ছিল তার সিস্টেমের সামনে কিন্তু কোনো চেয়ার ছিল না, ঠিক আছে। ওর চোখে দেখছে যে একটা চেয়ার মানে কেউ টেনে নিয়েছে, যেমন বসে, বুঝতে পারছো তো, ওই মানে চেয়ারটা টেনে নিয়েছে বসলো কেউ যেন। তো ওরকম দেখছে, দেখে ও তো ভয় না জড়সড়, ওইগুলো তো কন্টিনিউয়াসলি ওরকম হতে থাকছে অফিসের মধ্যে, ওরকম মানে ফিঙ্গারপ্রিন্ট পড়ছে, তারপরে সিস্টেম অটোমেটিক অন হয়ে যাচ্ছে, সিস্টেমে কাজ হচ্ছে। হ্যাঁ, তো আবার চেয়ার সরে কেউ বসতে, মানে কেউ যদি চেয়ার একটা টেনে নিয়েছে একটা সাইডে থাকলো, সেটা টেনে হয়তো একটু বসলো, হয় না দাদা, তো ওই রকম হচ্ছে। আচ্ছা, এবারে হ্যাঁ, এইগুলো আমরাও বিশ্বাস করতাম না, সিসিটিভিতে ধরা পড়েছে, ঠিক আছে। তো ওই হ্যাঁ সিসিটিভি ক্যামেরাতেও ধরা পড়েছে। এইবার সিসিটিভি ক্যামেরাতে ধরা পড়ার পরে এবার আমার তো বিশ্বাস করছি না যে দেখো একটা ছেলে তো ভিডিও করে রেখেছে, সেই ছেলেটার কাছ থেকে হয়তো আমরা তো কথা বলি না, মানে সিকিউরিটি গার্ডটার সাথে কথা বলি, আর অফিসের সব স্টাফের সাথে কথা বলি না তো, পাশের অফিসের। তো ভিডিওটা দেখায় যখন দেখছি যে সত্যি সত্যি অরিজিনাল ঘটনা এগুলো, এটা আমরা বিশ্বাস করছি না, হয়তো হতেই পারে সিস্টেমে কোনো প্রবলেম হতেই পারে। তারপরের দিন সিস্টেমের জন্য ওই লোকও নিয়ে এসেছিল, কম্পিউটারে কোনো প্রবলেম হয়েছে কিনা, কি ফিঙ্গারপ্রিন্ট মেশিনের মধ্যে কোনো প্রবলেম হয়েছে কিনা, মিস্ত্রি নিয়ে মানে নিয়েছে, তো কিচ্ছু দেখতে পায়নি। মানে ওরা বলছে যে কোনো প্রবলেমই নেই তো সিস্টেমের, কোনো যারা এসছে সারানোর জন্য ওরা বলছে যে কোনো প্রবলেমই হয়নি সিস্টেমের, এই তো সব ঠিকঠাক চলছে, আর তো কিছু হয়নি। দিনের বেলা কিছু হচ্ছে না, রাতের বেলায় 2-3 দিন পর পর এরকম হয়েছে, এই 1 সপ্তাহ আগের ঘটনা বলছি। তো এরকম হচ্ছে, হ্যাঁ। তো হওয়ার পরে এইবারে তো সব তো 2-1 দিন মানে 2-1 জন খুব ভয় পেয়ে গেছে যে এরকম হচ্ছে, বাবা আমি কাজ করতে পারবো না, ঠিক আছে। তার মধ্যে তারা একজন বাথরুমে গেছে, হ্যাঁ, সে একটু সাহসী, সে একটু পাকা মরে গেছে যে চলো তোরা ভয় পাচ্ছিস তো, আবার আমি বাথরুমে যাই, তোরা যা করছিস করো, কি হবে দেখি, আমি একা বাথরুমে যাবো, দেখি কি হয়। সে বাথরুমে যাচ্ছে, পিছন থেকে কেউ যেন ওকে মাথার মধ্যে চাটি মেরেছে, মাথার মধ্যে চড় মেরেছে এরকম। তো এবারে সে তখন এসে পিছন ফিরে দেখে বলছে যে কেউ তো নেই। এবার সে আবার অফিসে এসছে, বাথরুমে না গিয়ে অফিসে ভিতরে ঢুকে বলছে যে কি রে, তোরা আমার সাথে মজা করছিস নাকি, আমাকে দেখ ভাই, আমাকেও ভয় পাওয়াতে পারবি না, আমি তোদের মতো অত ভীতি নই, ঠিক আছে। বলছে যে তোর সাথে তোকে কে ভয় দেখাবে, আমরা তো কেউ যাইনি, আমরা ভাই ওইখানে যেতেই পারছি না, ভয় এক জায়গায় বসে আছে, তোরকে ভয় দেখাতে যাবে, আমরা নিজেরাই ভয় পাচ্ছি। হ্যাঁ, এবার ও ওরকম বলে ওদের সাথে একটু মানে তর্ক করে ও চলে গেছে বাথরুমে। যেই বাথরুমে গেছে, এবার বাথরুমের দরজাটা বন্ধ করেছে, ওর মুখের মধ্যে ঠাস করে একটা চড় মেরেছে কেউ। আচ্ছা, হ্যাঁ, ও বাথরুম বন্ধ করে ও তখন দৌড়ে এসে বলতে, দেখ ভাই আমার সাথে এরকম হয়েছে বাথরুমে। তখন ভাবলাম যে আমার রাস্তা থেকে যাচ্ছিলাম, যখন ভাবলাম যে আমার মানে মাথার মধ্যে চড় মেরেছিস তোরা, আর বাথরুমে তাহলে কে চড়টা মারলো, আমার খেতে নেই বাথরুমের মধ্যে, আমি তো একা, বাথরুমের মধ্যে চড়টা কেউ মারলো। ওর মেরেছে এমন পাটির মধ্যে, পাটিতে 5টা আঙুলের দাগ বসে আছে এরকম। আচ্ছা, হ্যাঁ। তো এবারে 2-3 দিন এরকম কাজ বন্ধ রেখেছিল ওরা। এই 2-3 কাজ বন্ধ রাখার পরেও লাইট ফাইট তো সব বন্ধ করে গেছে, অফিসে কেউ না থাকলে তো লাইটটা স্বাভাবিক বন্ধ করে দিয়ে যাবে। তারপর দিন সকালবেলা করে অফিস আসতে দেখছে লাইট চালানো, চেয়ার সরছে, কম্পিউটার অন হচ্ছে, সিসিটিভি ক্যামেরাতে এগুলো ধরা পড়েছে। আমরা কি করে দেখেছি, এই যে সিকিউরিটি গার্ডটা আছে, হ্যাঁ, সিকিউরিটি গার্ডের সাথে ম্যানেজারের একটু ভালো মিল আছে। তো উনি বলেছে যে ভাই একটু দেখাতো ওদেরকে, দেখুক, ওরা বিশ্বাস করছেন, দেখাতো। তো ওনার ফোন থেকে, ও তো মানে সিসিটিভি ক্যামেরা দেখালো, ওনার ফোন থেকে আমরা সবাই মিলে দেখলাম, দেখার পরেই বিশ্বাস করলাম যে হ্যাঁ এটা সত্যি সত্যি এটা হয়েছে। এরকম ঘটনায় কিছুদিন ধরে হচ্ছে, এখন হচ্ছে ঠিক বলতে পারবো না, এই 2-3 দিন আগে পর্যন্ত হচ্ছিল। এখন কি হলো, এখন তো আর কোনো এই নিয়ে আর কোনো মানে একটা জিনিস হওয়ার পরে আবার 2-3 দিন পরে চেপে যায় না জিনিসটা, তো এরকম আর আমরা জিজ্ঞাসাও করিনি, কিছু হয় না, আমরা 7:30টার সময় করে বেরিয়ে আসি, আমরা ওই ভয়ে আর থাকি না তো। আর ওখানে ওটার পর থেকে আমরা একা আর মানে মেয়েরা একা কেউ তো টয়লেটে যাই না, ছেলেরাও এখন একা টয়লেটে যায় না, মানে গেলে 2-1 জন করে নিয়ে যায়, এরকম হয়ে গেছে জায়গাটা। আচ্ছা, হ্যাঁ। তো এটাই ছিল আমার প্রথম ঘটনা দাদা। মানে এটা এইটুকুই?
এটাই মানে তার মানে এটা কন্টিনিউ চলছে? হ্যাঁ, এটা এখনো হচ্ছে। এবার এটা যদি কোনো কিছু নিষ্কৃতি হয়, এটা আমি তোমাকে আবার একটা ঘটনাতে জানাবো। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, এটা জায়গাটা কেমন আমি তোমাকে পার্সোনালি আমি কালকে আমি অফিস যাই, আমি ফটো তুলে তোমাকে পাঠিয়ে দেবো। ওকে। জায়গাটা কেমন দেখলে বুঝতে পারবে যে জায়গাটা এই জন্য এরকম হয়তো। আচ্ছা, তাহলে এবার তুমি যে স্টোরিটা বলবে সেটা কি? এবার যে স্টোরিটা বলবো এটা মানে আমি আমার হাজবেন্ডকে নিয়ে বলবো। আমি আমার আগে আমি আর বেশি কিছু বলছি না এই জিনিস নিয়ে, আমি শুধু বলছি যেখানে যেটা হয়েছে সেটাই বলতে হয়েছে। হ্যাঁ, ওকে ওকে। তোমাকে তো বললাম প্রবলেম আছে একটা। হ্যাঁ, আমার সাথেই হয়েছে ঘটনাটা। তো আমি এটা হয়েছে 2019-এর দিকে বলবো। হ্যাঁ, 2019-এ হয়েছে এটা। তো আমি তখন ওই আমার শ্বশুর বাড়িতেই ছিলাম। একদিন কি হয়েছে, তো একদিন আমার শাশুড়ি বলতে যে চলো বৌমা একটু মামা বাড়িতে ঘুরে আসি। আমার শাশুড়ির নিজের মামা মানে নিজের ভাই না, ওটা একটা মাসির ছেলে। তো সেটা হচ্ছে সুন্দরবনে, সুন্দরবনের জায়গায়। হ্যাঁ, তো আমাকে বললো ঠিক আছে চলো আমরা যাবো। তো সে জায়গা ওনারা গেলে খুব মানে ভালো আর কি, ওরা মামারা খুব ভালো। হ্যাঁ, তো নিয়ে গেল ওখানে। ঠিক আছে চলো, একদিন গেলাম ওখানে। মানে কখন আমি তাও বলছি, ওই যে লকডাউনটা পড়লো না 2019-এ না কুড়িতে, লকডাউনটা পড়লো না, ওই লকডাউনের সময় আমি গেলাম। তো ওই লকডাউন পড়ার আগে মানে কতদিন আগে বলবো, 2-3 দিন আগে পড়েছে। মানে আমরা ওখানেই ছিলাম, লকডাউন পড়ে গেছে, আমরা রাতের বেলা নৌকো করে এসেছিলাম লুকিয়ে আর কি, মানে 15 দিন মতো থেকে। তাহলে বুঝতে পারছো তো? ঠিক হিসেব করে বলতে পারছি না যে কোন দিন। ঠিক আছে, তো ওইখানে গেলাম। একদিন যাবে বললো যে চলো, একদিন অনেকদিন হয়ে গেছে, মামারা অনেকবার যেতে বলছে, তো যাওয়া হয় না, একবার চলো, ওনার রাগ করছে ওনারা। হ্যাঁ ঠিক আছে চলো বলে একদিন না আমরা সবাই মিলে গেলাম। আমি গেলাম, শাশুড়ি শ্বশুর হাজবেন্ড গেলাম। তো যাওয়ার পরে এবার ওখানে এবার আমার মামাদের কি, ওই মামাটাদের কি ছিল, বাথরুম মানে গ্রামের দিকে তো বাথরুম ছিল, বাথরুমের দরজা ছিল না। ঠিক আছে, এবার বাথরুমের দরজা যেহেতু ছিল না, এবার বাথরুমে ঢুকলে কি করে বোঝা যাবে? বাথরুমে দুটো বালতি ছিল, দুটো বালতির মধ্যে যদি একটা বালতি বাথরুমের ভিতরে থাকে আর একটা বালতি যদি বাইরে থাকে, তাহলে জানবে কেউ বাথরুমে আছে। আর যদি দুটো বালতি বাইরে থাকে, তাহলে জানবে বাথরুমে কেউ নেই। এইরকম ভাবে বোঝা যেত। বাথরুমের দরজাটা ছিল না, বাথরুমের মুখটা ছিল মানে আগে ঘর পড়ছে পাশে, এবার বাথরুমটা ছিল একদম বাইরে, আর বাথরুমের পাশে ছিল দুটো জোড়া তেঁতুল গাছ। এবার বাথরুমের মুখটা ছিল মানে ঘরের দিকে, ঘরের দেওয়ালের দিকে, মানে পিছনে। বাথরুমটা তো ঘরের একদম পিছনে। এবারে বাথরুমের মুখটা ছিল ঘরের দেওয়ালের সামনে, মানে তাহলে ওই দিক দিয়ে কেউ যাতায়াত করছে না, জায়গা নেই, শুধু বাথরুমে যেতে আসতে পারবে এইরকম। তো ওইরকম ভাবে বোঝা যেত বাথরুমে আছে কেউ না। কারণ আমি গেলাম বাথরুমে রাতের বেলা। একদিন আমি ওই মানে ওখানে গিয়ে তার 2-3 দিন পরে এরকম রাতের বেলা আমার বাথরুম পেয়েছে। তো আমি বললাম যে হাজবেন্ডকে বললাম, দেখো আমি একটু বাথরুমে যাবো, চলো। আমার রাতের তো বাথরুমে পেয়েছে, মানে কি করবো, পেলে আর কি করবো, চলো একটু। তো আমি তো ভীষণ ভীতু, গল্প মানে ভূতের গল্প শুনি কি দেখি, ভূতের গল্প ঠিক আছে, কিন্তু ভয় আমি পাই, এটুকু বলতে পারি। তো এইরকম। তো এবারে আমি গেলাম, বা ও বাথরুমে গেলে এবার জল টল তুলে এবার বাথরুমে গেলাম, আমি একটা বালতি বাইরে রাখলাম। আমিও একটা বালতি নিয়ে বাথরুমে ঢুকে গেছি। আমি ওকে বলছি যে দেখো তুমি কিন্তু যাবে না, কিন্তু তুমি দাঁড়িয়ে থাকবে বাইরে, আমি কিনে ডেকে ডেকে সারা নেবো, তুমি যাবে না কিন্তু। আমার ভয় ডেকে দিয়ে যদি সারা না দাও, আমি কিন্তু ভয়ে ওখানে হার্ট ফেল করে দেবো বলে দিলাম। বলছে না আমি যাবো না, তুমি যাও না, যাবো না। এবার আমি গেলাম বাথরুমের মধ্যে, গিয়ে এবারে ও দাঁড়িয়ে আছে, কিন্তু আমি দেখেছি ও দাঁড়িয়ে ছিল। এবার বাথরুমের ভিতরে গিয়ে কিছুক্ষণ পরে আমার কি মনে হয়েছে যে আমার একটু দেরি হয়, ঠিক আছে, আমি বাথরুমে থাকলে 10 মিনিট এরকম থাকি। এবার আমি ওকে ডাকছি, কিছুক্ষণ পরে ডাকছি যে কি গো আছো, কিছুক্ষণ সারা নেই, কি গো আছো, চলে গেছে নাকি? হ্যাঁ, বলছে আচ্ছা ঠিক আছে দাঁড়িয়ে থাকবো, কিন্তু যাবে না কিন্তু। বলছে হ্যাঁ, এরকম বললো। ঠিক আছে, আমি বললাম যে ঠিক আছে আছে যখন তাহলে থাক, আমি তাহলে হয়ে গেলে আমি একবার চেঞ্জ করেই যাবো বলে ওরকম আমি হয়ে গিয়ে চেঞ্জ করে যখন বাইরে বেরিয়েছি ও নেই। আমি তখন ওই দৌড়ে বালতি টালতি ফিরে দৌড়ে আমি যেমন অবস্থা ছিলাম তেমন অবস্থায় ঘরের ভিতরে ঢুকে গেছি দৌড়ে। বলছে কি হয়েছে, আমি হাঁপাচ্ছি, গিয়ে বলছে কি হয়েছে বলছে, আমি বলছি যে তোমাকে দাঁড়াতে বললাম তুমি চলে এলে। কখন চলে এসছি? আমি তাহলে সারা দিল কি? আমি যখন ডাকলাম তো সারা দিল না।
স্পষ্ট দাদা, গ্রামের এলাকা জানো তো, রাত হয়ে গেলে কেমন একদম পুরো নিশ্চুতি মেরে যায়, একদম একটু আওয়াজ হলেও শোনা যায়। এবারে ওরকম স্পষ্ট দুবার আমি আওয়াজ শুনেছি, হ্যাঁ বলেছে একদম পরিষ্কার। আমি ওকে গিয়ে যখন জিজ্ঞাসা করছি যে তুমি দাঁড়িয়ে থাকতে তুমি চলে এলে আমি আসার আগে, এই সারা দিয়ে চলে এসবে, হয়ে গেছে জানলে? তখন বললো হ্যাঁ আমি তো অনেকক্ষণ আগে চলে এসেছি, একটু আগে, তুমি অনেকক্ষণ আগে চলে, তুমি বাথরুমের ভিতরে গেছো, আমি তখনই চলে এসেছি। এরকম না করলে তোমার সাহস বাড়বে কি করে? এরকম বললো। তাহলে অনেকক্ষণ আগে মানে কখন? আমি যখন বাথরুমে ঢুকি তখনই? হ্যাঁ তুমি বাথরুমে ঢুকেছো, আমি তখনই চলে এসেছি। বললে তুমি মাদেরকে জিজ্ঞাসা করো, মাসিদেরকে জিজ্ঞাসা করো। ও সিরিয়াসলি বলছে, ও মজা টজা না, ইয়ার্কি টার্কি খুব কম মারে, ইয়ার্কি মারতো না আর মজাও করতো না আমার সাথে। এরকম আমি করতাম প্রথম, ও রেগে যেত, এরকম ইয়ার্কি মারতো না, মজা করতো না। বলতো আমি কখন চলে এসেছি। ও এরকম করলে তবে তোমার সাহসটা একটু বাড়বে, মজবুত হবে সাহসটা, যাতে সাহস হয় তোমার, এত ভীত তুমি। আমি বললাম এরকম কেউ করে নাকি, তাহলে সারাটা কে দিল? আমি যখন ডাকলাম যে কি আছো, বললো হ্যাঁ বললো, তাহলে করে না তো। তখন ওই আমার শাশুড়ি ছিল না, গুণী শাশুড়ি, হ্যাঁ যে শাশুড়ি ছিল গুণী, তো উনি দেখলো, উনি মানে কি সব করে দেখে জানি না, এটা আমারও বিশ্বাস হয় না, তবুও আমি বলছি। কে কি বলবে দাদা জানি না আমি কমেন্টে। তো উনি দেখলো, দেখে মানে হাত পাত কি সব চালনা করে সব দেখে না, মনে যা করে আর কি। তো উনি দেখলো, দেখে বলছে এটা হচ্ছে মামাটার ছোট ছেলে। ওই মামাটার ছোট ছেলে মারা গেছিল, সাপে কেটে মারা গেছিল। হ্যাঁ, তো অনেকদিনই হয়েছে মারা গেছে। তো ওই বলছে যে ওই মানে ও ওখানেই থাকে আর কি, ওখানেই থাকে। আর ওই তুই যে বাথরুমে গেছিলিস, ও কিছু করতো না, ও ওই দাদা চলে গেছে বলে ও দাঁড়িয়েছিল যাতে তুই ভয় না পাস, ওই জন্য ও সাড়া দিয়েছে। আর পরে আমি খেয়াল করে দেখলাম যে যে বললো ওটা তো ওর গলা না। পরে আমি খেয়াল করলাম যে হ্যাঁ এটা তো অন্যরকম একটা আওয়াজ ছিল, আমি তো বুঝতে পারিনি, পরে বুঝতে পারলাম। তারপরে ও ওইখান থেকে বেরিয়ে আমার জ্বর টর এসেছিল আর কি, তো ওই ঝাড়িয়ে ফাড়িয়ে দিয়েছিল। তারপরে আস্তে জ্বর কমে গেছিল, ডাক্তারও দেখিয়েছিল, জ্বরটা কমলে তারপরে রাতের বেলার মধ্যে ওরকম এসেছিলাম দাদা। আচ্ছা, হ্যাঁ এরকম মানে এই কমেন্টে এই মানে এই ঘটনাতে কে কি বলবে আমি ঠিক জানি না, কিন্তু এটা যেটা হয়েছে আমার সাথে সেটা আমি পরিষ্কার বললাম। এটা হয়েছে আমার, একদমই হয়েছে, এটা আমি কোনো বানানো ঘটনা না, আর কোনো এটা আমি মানে বানিয়ে বলছি না, এটা হয়েছে। ওকে, সেদিনের পর তো আর হয়নি, মানে সেদিনই লাস্ট? না সেদিনই লাস্ট, এই দিন আমি তো ওখানে ছিলাম না। তারপরে আর আমি বললাম যে আমি আর ওই যে হয়ে গেছে, তারপরে আমি ওনাকে বললাম যে আমার শাশুড়ি আমার হাজবেন্ডকে বললাম যে দেখো আমি এখানে আর থাকবো না, আমি চলে যাবো। এই যে জেনে গেছি জিনিসটা যে আছে, এই যে সাড়া দিচ্ছে, আমি আর থাকবো না। এবার আমি হয় নিয়ে চলো, নাহলে আমি এখানে কিছু করে দেবো, ভয়ে তুমি নিয়ে চলো বলে ওই সেই দিনটা থেকে কোনো রকমে তারপরে ওই সারাদিন, তারপর দিন সারাদিন ছিল। এবার দিনের বেলা তো লকডাউন পড়ে গেছিল, দিনের বেলা তো বেরোতে পারবো না, ওখান থেকে বেরোতে দিচ্ছিল না। রাতের বেলা আমাদের একটা নৌকো ছিল, তো রাতের বেলা ওই অনেক রাতে তখন নৌকো করে, মামা নৌকো চালাতে জানতো, নৌকো করে ওই দিয়ে গেছিল এপারে। তো ওখান থেকে ওই হেঁটে 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 ওই বাড়ি চলে এসেছিলাম। তো আমি বললাম না, জায়গাটা বললে বুঝে যাবে মানে কি, তো জিনিসটা তো এখন নেই, আর পরিষ্কার করে কিছু বলছি না এটা। না আমি বলতে চাইছি যে তুমি ওইখান থেকে চলে আসার পর বাড়িতে এসে তার কোনো নেগেটিভ প্রভাব বা কিছু পড়ে? না, বাড়িতে এসে কিছু হয়নি, তবে বাড়িতে আমি যখন নতুন বিয়ে হয়ে গেছিলাম, বাড়িতে আমার সাথে অনেক ঘটনা, প্রায় অনেক ঘটনাই ঘটেছে বাড়িতে। যখন নতুন বিয়ে হয়ে গেছিলাম, তো ওখানে ওই আমাদের ঘরের যে পিছন ছিল, কেউ একদিন কাঁদতো, আমি কানের আওয়াজ পেতাম, আমার হাজবেন্ডকে বলতাম যে দেখো এটা কাঁদছে কেন, এরকম আওয়াজ হচ্ছে, ওসব কিছু না, ওসব কিছু না। আর পরে জানতে পারলাম যে আমার শাশুড়ি ওগুলো করতো ইচ্ছা করে আমাকে ভয় দেখানোর জন্য, আমাকে পছন্দ করতো না উনি। আচ্ছা 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 আচ্ছা। আমাকে পছন্দ করতো না। তারপরে তো মেয়েটা হয়ে যাওয়ার পরে তো মেয়ে পছন্দ করতো না, এরকম আর কি। আরোই খারাপ হয়ে গেছিলাম, ভয় দেখানোর জন্য এরকম করতো। আর ওগুলো উনি নিজে করতো না, ওগুলো উনি কাউকে দিয়ে করাতো, মানে মানে স্টেট গুলো এরকম আছে, মানুষ করতো না, প্রেতেদের দিয়ে করাতো। আচ্ছা, উনি এগুলো চালনা করতো, বললাম না প্রথমে যে উনি এগুলো উনি চালনা করতো। আচ্ছা, হ্যাঁ ভয় দেখানোর জন্য। ওই আমি বাথরুমে যাবো, দেখে পাশে কুড্ডি ছিল, মা আগে গ্রামের দিকে তো ঘর কেমন জানো, একটা করে মাটির ঘর থাকে, পাশে একটা ছোট মতো
এই যে ঘর টাইপের করে রাখো, আমাদের জিনিসপত্র বাতিল সব জিনিসপত্র গুলো রেখে দেয়, তো ওই রকম ওইদিকে থেকে আমরা টয়লেটে যেতাম, একদম কেউ দাঁড়িয়ে রয়েছে এইরকম। আমি ভয়ে বাইরে পালিয়ে আসতাম। আচ্ছা আচ্ছা আচ্ছা। হ্যাঁ, এটাই আমার দ্বিতীয় ঘটনা ছিল। তো এবার আমার একটা পিসি ঘটনা বলছি, এটা কিছু ঘটনা। পিসি ঘটনাটা হচ্ছে যে একটা পিসিটার নামটা আমি বলছি না, প্রবলেম হতে পারে। তো আমার গ্রামের বাড়িতে পিসিটা একদিন মানে বাপের বাড়িতে এসছে, তো পিসিরা না এই যে গুটকা খায়, গুটকা সব খায়, ঠিক আছে। তো একদিন উনি ওই কাজ মানে বাপের বাড়িতে এসছে, কাজ তো ছুটি করা যাবে না, বাপের বাড়ি থেকেই কাজে যায়। যখন শ্বশুর বাড়ি থেকে থাকতো ওখান থেকেও কাজে যেত, আর বাপের বাড়ি থেকেও কাজে যেত, কাজটা ছুটি করতো না, কিন্তু বাপের বাড়িতে আসতো এরকম। তো এবার বাপের বাড়িতে এসে বাপের বাড়ি থেকে কাজে গেছে। কাজ থেকে আসার সময় রাতের বেলা মানে সন্ধ্যার দিকে আসার সময় ওই গুটকা কিনে দোকান থেকে খেয়ে, স্টেশন থেকে গুটকা কিনে খেয়ে আর রেল লাইন ধরে হেঁটে আসছিল। রেল লাইন থেকে হেঁটে আসতে আসতে তো ওই যে গুটকা থুতু হয়, ওই থুতুটা রেল লাইনে ফেলেছে। আচ্ছা, ঠিক আছে, রেল লাইনে কোনো একটা জায়গায় ফেলেছে, যা ও কি জানে কিছু। তো ওই গুটকা খেয়ে ফেলে আর ও হেঁটে চলে এসছে। এবার সেই এসে তুই রাতের বেলা কি হয়েছে মানে ওই দিনটা কেটে গেছে গিয়ে একটু, ওই দিন মানে ওই দিনের পর থেকে কেমন একটা নির্জন টাইপের হয়ে গেছে, ও পুরো চুপচাপ হয়ে গেছে, কিছু বলছে না, কার সাথে কথা টথা বলছে না সেরকম, একা আছে ঘরে এরকম। ওর মা বলছে, দিদারা বলছে যে কি হয়েছে এরকম করেছিস কেন, কিছু খা। বলছে না কিছু খেতে ভালো লাগছে না, না ছেলে মেয়েও আছে, একটা ছেলে একটা মেয়ে, মেয়েটা বড় ছেলেটা ছোট। তোরা বলছে মা কিছু খাও, খাচ্ছ না কেন, কালকের থেকে কি হয়েছে, শরীর খারাপ, সব বলছে না কিছু না, ওরা চুপচাপই আছে, মাটা মানে পিসিটা চুপচাপ আছে, কিছু বলছে না কারোর সাথে কথা। তো ওরা জানে হয়তো মন মেজাজ ভালো না, শরীর ভালো না, হয়তো ওই জন্য ওরকম থাক। তো তারপরের দিন সন্ধ্যা থেকে একটু চুপচাপ থাকতে থাকতে ঘরের মধ্যে গিয়ে ও একদম পুরো লাইট ফাইট বন্ধ করে, একটা ঘরের মধ্যে পুরো লাইট ফাইট বন্ধ করে চুপচাপ শুয়ে আছে। এবার আমার ওই দিদাটা কি করেছে গিয়ে, দিদা বলতে ঠাকুমা হয়, তো আমি ওনাদেরকে দিদাই বলি, তো দিদাই বলছি। হ্যাঁ, তো ওই দিদা গিয়ে এখন বলেছে যে কি রে তুই খাবি না কিছু, চা খা। বলে চা খাবি মানে জিজ্ঞাসা করেছে প্রথমে যে চা খাবি কি মুড়ি খাবি, কিছু বল বানিয়ে দিচ্ছি। তো বলছে কিছু খাবো না। বলছে খাবি না, খাবি না মানে কালকে একটা সদ্যপুর থেকে কিছু খাস নি, চুপচাপ আছিস, চা করে আনছিস, চাটা খেয়ে নিবি, কথা বলবি না বেশি। তো এবার চাটা করে নিয়ে এবার যখন দিদাটা দিতে যায় ওনার কাছে, তখন সেই একে তো রোগা, দেখতে তো কেমন মানে রোগা, চোখগুলো সেই কেমন বড় বড় করে, আর ওই দিদার দিকে পুরো গলাটা টিপতে আসছে যে তুই আমাকে দিবি, এখন চা খা কেন দিচ্ছিস, তুই সর, আমাকে এখন ডিস্টার্ব করবি না, আমার এখন একা থাকতে আমার ভালো লাগছে না, বলে দিদার দিকে যেন সেই কেমন একটা করে আসছে, বিভৎস রূপ। তখন কি হয়েছে, তখন দাদা আমার যে কাকিমা প্রেগনেন্ট, মানে সেন কাকিমা প্রেগনেন্ট, আমার মেয়ে তখন ছোট 1-1.5 মাস এরকম হবে। আমি তো যেতে পারছি না। এবার আমার মা ওরকম ঘরে চিৎকার চাচামি করছে পাশের বাড়িতে, দিদাটার বাড়ি আমাদের পাশের বাড়ি ছিল। এবার আমরা মানে সব পুরো ওই যে একটা ছোট্ট মতো এরিয়া, ওই যে জায়গাটা আমি বলেছিলাম একটা ঘটনা, তো আমার মায়ের একটা ঘটনাটা বলেছিলাম মনে আছে, তো ওই জায়গায় হয়েছে জিনিসটা, ওই গ্রামে হয়েছে। তো এবারে ওইখানে হয়ে যাবে পাশের ঘরে ওরকম হচ্ছে। এবার আমাদের বাড়িতে সবাই ছিল, যখন ওই পাশের বাড়িতে দিদাদের বাড়িতে চিৎকার চেঁচামেচি হচ্ছে, সবাই চলে গেছে দেখছে। আমিও গেছি, আমি কাকিমাকে বললাম যে কাকিমা আমার মেয়েকে একটু দেখো, আমি একটু আসি দেখি কি হয়েছে, কিছু হয়েছে কিনা। এবার আমি দেখতেছি, আমাকে আমার মাটা সবাই বলে যে তোর ছোট বাচ্চা, তুই এখন এখান থেকে চলে যা। জানো দিদা পুরো জানো অমিত এবারে দেশের দিকে কি হয়, গ্রামের দিকে ছোট বাচ্চা থাকলে কি প্রেগনেন্ট থাকলে ওসব জায়গায় যেতে দেয় না, থাকতে দেয় না, যদি কিছু হয়ে যায় ক্ষতি। তো মা বলছে তোরা এখানে চলে যা, তোর দেখতে হবে না, তোর এমনি ছোট বাচ্চা আছে, কিছু হয়ে গেলে সমস্যা হবে, তুই চলে যা। কারণ আমিও চলে এলাম, মা বকতে হলে আমি চলে এলাম। এসে আমি কাকিমাদের ঘরে কাকিমাদের সাথেই বসেছিলাম, আমার কাকিমা, আমি আর আমার মেয়ে। ওই মামার মেয়ে তখন 1-1.5 মাস, ওই আমি বসেছিলাম। দেখছি আমার আর ভালো লাগছে না, আমার যেতে হবে, আমি দেখতে হবে আমার কি হচ্ছে ওখানে। হ্যাঁ, এরকম তাও লুকিয়ে একটা জানলা থেকে এসে আমি দেখছি যে কি করছে পিসি। আর আমার মায়েরা সব ওই দিদাদের ঘরের ভিতরে দেখছে, আর আমি কি করেছি জানলা থেকে উঁকি মেরে দেখছি পিসি কি করছে। আর ওই পিসি গিয়ে দেখলাম, এসে যখন দেখছি তো সেই হাত পাত গুলো মানে এরকম, মানে সে যেমন
কেমন বলবো, যেমন ভয় দেখায় কোনো মানুষ, যদি কোনো মানুষকে কোনো হাত দুটো করে ভয় দেখাতে যায় খামচানো স্টাইল করে, কেমন একটা দেখতে লাগে, সেই রকম ওরকম মানে হাত দুটো তুলে মুখগুলো হাঁ করে চোখ টোক বের করে এরকম দিঘাটার দিকে এরকম মনে হয় যেন কামড়াবে, খামচে টামচে ছিটে দেবে, এরকম এরকম করে যাচ্ছে, বাঘের মতো থাবা নিয়ে যাচ্ছে দিঘা। ওই পিসিটা মানে ওনার মায়ের দিকে ওরকম দৌড়ে যাচ্ছে, তুই আমাকে ডাকছিস কেন, আমার না মানে ও যে নাম আমার দিদাদের নামে ডাকছে পিসিটারে, তো বলছে আমার ওটা আমার নাম না, তুই আমাকে ওই নামে কেন ডাকছিস, ওটা আমার নাম না, আমি ওটা না, হ্যাঁ এরকম ভাবে বলছে এরকম কেন করছে। তারপরে এবার আমার মার ওখানে তো অনেকবার এরকম কিছু হয়েছে, সবাই তো জানা আছে, বলছে তাহলে এরকম কিছু একটা হয়েছে, তুমি কাকিমা তুমি মানে আমার মায়েদের মধ্যে একজন বলছে কাকিমা তুমি ওই ওনাকে ডেকে নিয়ে এসো। যখন ওই কথাটা বলেছে যে ওনাকে ডেকে নিয়েছো, আমি নামটা বলছি না দাদা, ওই যে যাকে ডেকে নিয়ে এসে বলছে নাম ধরেই বলেছে ওনার ওই কাকুটাকে ডেকে নিয়ে এসো, তখন তার দিকে এরকম দৌড়ে আসছে যে কেন বলবে, কেন ডেকে নিয়ে আসবে, আমি আছি কি হয়েছে, আমি আছি কেন কেন ডেকে নিয়ে আসবো, আমি আছি তোদের সহ্য হচ্ছে না, আমি একটুখানির জন্য আছি এসেছি, আমি সহ্য হচ্ছে না, আমি এখানে থাকবো, আমি এর কাছে থাকবো, এরকম ভাবে বলছে। এই পিসিটার না মানে ওনার হাজবেন্ড মারা গেছে, হ্যাঁ, তো কিছুদিন আগে ওনার হাজবেন্ডও মারা গেছে, তো বলছে আমি ওর কাছে থাকবো, ও একা আছে আমি এর কাছেই থাকবো, এরকম ভাবে বলছে। তো বলার পরে এবারে ওরকম কাকুটাকে ডেকে নিয়ে এসছে সবাই মিলে, যখন ওই কাকুটাকে ডেকে নিয়ে আসতে গেছি কাকু আসবে না, এইসব শুনে না কাকু আসবে না, কেন জানি না ও কাকু আসবে না বলছিল, এই মানে গিয়ে বললো যে এরকম হয়েছে পিসি তুমি চলো, তো কাকু বলছে আমি যাবো না। তারপরে অনেক খুঁজে টুজে একজন মানে একটা জায়গা থেকে এনেছে তাকে ডেকে, সে আবার কি বলতো মানে একটু টাকাটা বেশি নেয়, সব জিনিসে টাকাটা বেশি নেয় এইসব কাজ করতে গেলে। এবার ওদেরও তেমন সামর্থ্য নেই গিজাটাদের, তো এনেছে, বলছে ঠিক আছে আগে চলো তারপর দেখতে চলো বলে ওকে ডেকে নিয়ে এনে মানে ছাড়ালো, মানে সবকিছু দিয়ে করলো যে তুই যাবি কিনা বল, সব নামটামও বললো যে আমি এইখানে ছিলাম। কি হয়েছে না, ও যখন স্টেশন থেকে আসছিল ও যে গুটকাটা কিনেছিল খেয়েছিল না, গুটকাটা কিনে খেয়ে যে থুতুটা ফেলে দিল, ও যেখানে বসেছিল সেই থুতুটা ওর গায়ে পড়েছিল, সেই জন্য ও ওর সাথে সাথে চলে এসেছে, ঠিক আছে, আমি যাবো না, হ্যাঁ থুতু ফেলার জন্য। ও যে রেল লাইন থেকে আসছিল, রেল লাইন থেকে থুতুটা ফেলে হেঁটে হেঁটে আসছিল, গুটকাটা খেয়ে থুতু ফেলেছিল না, ও যে থুতুটা ফেলেছিল সেখানে ও বসেছিল, ওর গায়ে থুতুটা পড়েছিল, ওই জন্য ও ধরেছে ওকে, বলছে আমার গায়ে থুতুটা কেন ফেললো, আমি ওকে ছাড়বো না, আমি ওর সাথেই যাবো, আর ওকে নিয়েই যাবো, আমি ওর আমার ভালো লেগেছে ওকে নিয়েই যাবো। ও তো থেকে বা কি করবো, তো বর নেই, ও থেকে কি করবো, আমি ওর সাথে যাবো, মানে যে ছিল ছেলেই ছিল, ওর বোন না, তো ওর ছেলেই ছিল, মানে ওর একটা ছেলে ছিল। তো বললো যে আমি বলি না তোকে ছাড়তে হবে, এরকম করলে হবে না, ওর বর নেই তো কি হয়েছে, ওর তো বাচ্চা আছে, ওর ছেলে মেয়ে তো আছে, তো আমি ছাড়বো না ওকে, আমি ওর সাথেই যাবো, আমাকে নিয়েই যাবো। তো বলার পরে এবার বলছে না তোকে ছাড়তে হবে, এবার গুণিনের সাথে ওর সাথে একটা হচ্ছে এরকম মানে কথাবার্তা হচ্ছে, তর্ক বিতর্ক হচ্ছে, হতে হতে বলছে ঠিক আছে ছাড়তে পারি, আমার তাহলে একটু অনেক চপ মুড়ি খাওয়াতে হবে, আমাকে একটু চপ মুড়ি খাওয়াতে হবে, ঠিক আছে। তো চপ মুড়ি আনার পরে চপ মুড়িটা খেলে বসে বসে, খেয়ে পুরো এক ঘটি, যে ঘটি হয় স্টিলের যে ঘটি, এক ঘটি করে জল খেলো, জল খেয়ে বললো এবার তুই কিভাবে যাবি বল, কিভাবে যাবি বল, তুই যেভাবে বলবি সেভাবে ছাড়বে। তো বললো জুতো মুখে নিয়ে যাবি কি কলসি নিবি, মানে কলসি ভর্তি জল নিয়ে যায় না, তো বললো না আমি এসব নিতে পারবো না, আমার শরীরটা বেশি ভালো না, আমি বেশি দিন অনেকদিন কিছু খাইনি, আমার শরীর ভালো না, আমি কিছু নিয়ে যেতে পারবো না, আমাকে এমনি ছেড়ে দে। বলছে না এমনিতে ছাড়লে হবে না, তুই যখন বলেছিস চপ মুড়ি খাবি তো চপ মুড়ি এনে দেওয়া হয়েছে, তুই তাও বলছিস চপ মানে এমনি শুধু শুধু যাবি, তো তোর কথা মতো চললে হবে না, তাহলে যেটা বলেছিস সেটা আমরা শুনি, আমরা যেটা বলে তাহলে তুই ছেড়ে শোন। বললো তা বলো কি নিয়ে যাবো, বলে তোকে কলসি নিয়ে যেতে হবে রাতে করে, হ্যাঁ। তো এবারে কলসি বলছে না আমি পারবো না অত বড় কলসি, তুমি আমাকে জুতো দাও, আমি জুতো মুখে নিয়ে চলে যাচ্ছি। বলছে না জুতো না, তোকে কলসি নিয়ে যেতে হবে, বলে জোর জবরদস্তি করে ওদের বিতর্ক করে লাস্টে কি করেছে কলসি নিয়ে যাওয়া, বলছে ঠিক আছে কলসি কোথায় পাবে, কাঁসার যে কলসি গুলো হয় না বিয়েতে দেয়, কলসি কোথায় পাবে, ওই আমার মায়েদের ছিল মানে আমাদের ছিল আর কি, আছে এখনো ওই কলসি, অনেক ভারী, আমি জল নিয়ে যেতে পারি না, অনেক ভারী, আর ওই আমি এখন যেমন আমি ওই 70-75 কেজি এরকম হবো আমার ওজন, আর ওই কলসিটার ওজন বড় ওই
30-35 এরকম হবে, মানে আমাকে দেখে যা মনে হবে এত রোগা খাবার উড়ে যাবে এরকম একটা আকার। উনি ওই কলসি, ওই যে কাঁসার কলসি, ওই এক কলসি জল নিলে আরো ভারী হচ্ছে, এমনিই তো ভারী, জল নিলে আরো ভারী হচ্ছে। ওই এক কলসি জল দাঁতে করে গামছায় বেঁধে দিয়েছে, দাঁতে করে নিয়েছি। আমাদের ওখানে একটা মাঠের মধ্যে একটা কল ছিল, একটা কোনায়, তো কলটা মানে চলতো না, জলটা বেরোতো না, গন্ধ, বেশি ফুটের কল না ওটা। হ্যাঁ, তো ওই যেমন ওই হয় না বাড়ি বাড়ি যে টিউব কল হয় না, ওই রকম একটা কল ছিল। তো বলতাম ওই কলের কাছে ওই দিকে আমি চলে যাবো, বেশি ওদিক দিয়ে চলে যাবি, ওদিক দিয়ে গিয়ে পুরো একদম সোজা মাঠ দিয়ে সোজা বেরিয়ে যাবি, এদিকে আর ছুটবি না। তো ঠিক আছে, আমি এদিক দিয়ে চলে যাবো বলে ওই কলসি করে রাতে করে নিয়ে ও চলে গেল। ওই কলসি ওইখানে মানে কলটার কাছে গিয়ে পড়ে গেল। ঠিক আছে, ও বলেছে যে আমি যখন ছেড়ে দেবো ওকে ধরে নেবে, না নিলে কিন্তু ওর কিছু হয়ে গেলে আমার কিছু করার নেই, আমাকে তখন দোষ দিতে পারবে না। ও আবার বলছে, পিসিটার মুখ দিয়ে আবার বলছে যে ওর না ধরে নিলে যদি পড়ে যায় ওর কিছু হয়ে যেতে পারে, আমার সেটা আমাকে দোষ দিতে পারবে না। তা বলে ঠিক আছে তুই তো আগে যা, তারপরে দেখা যাবে। তো গেল যাওয়ার পরে ও ওরকম পিসি পড়ে যাওয়ার আগেই আমার কাকারা ছিল, মেয়ে দাদু ছিল, ধরে নিল, নিয়ে ওখান থেকে কোলো করে নিয়ে এসে তো জল টল দিল। ডাক্তারে দেখালাম, ওনার শরীরের যে অবস্থা ওরকম ছিল, ডাক্তারে দেখালো, ডাক্তার দেখিয়ে একটু ভিটামিন দিল শরীরের জন্য আর কি। তো তারপরে ও হয়ে গেল, তার 2-3 দিন এখানে ছিল, ঠিক ছিল। আবার উনি যখন শ্বশুরবাড়ি চলে যায় এখান থেকে, শ্বশুরবাড়িতে যাওয়ার সময় এখান থেকে ও যেখান থেকে গেছে এসেছিল যেদিন কাজ থেকে, যেখান থেকে ধরেছিল ওকে, ও সেই দিক দিয়েই গেছে। সেদিন না ছোট কিছু ফেলেনি, হ্যাঁ, সেদিক দিয়েও গেছে বাচ্চা দুটোকে নিয়ে, ওর সাথে সাথে ও আবার গেছে ওকে নিয়ে। হ্যাঁ, তো বাড়িতে গেছে গিয়ে আবার ওরকম করছে, আবার ওরকম মানে বাড়িতে গিয়ে আবার ওরকম ছেলেমেয়ের সামনে ওরকম করছে, কথা বলছে না। এবার ছেলেমেয়েরা তো দেখেছে এই জিনিসগুলো, এখানে ভয় পেয়ে আছে যে এটা কি হচ্ছে। তো ওর মানে আমার দিদাটাকে ফোন করেছে যে দিদা এরকম হচ্ছে, মা আবার এরকম করছে। কিছু না, ওর শরীরটা হয়তো ওইখান থেকে গেছে, তো শরীরটা হয়তো ভালো না, ওরকম ওই জন্য ওরকম করছে। তো বলছে না গো দিদা আবার সেরকম করছে, ওইদিকে ওই বাড়ি ওইখানে যখন ওরকম করছিলেন না যেমন ওই রকমই করছে আবার, কি করা যায় বলো তো? বলছে না ওরকম না, তোরা তোদের ওটা ভয় লেগেছে বলে এখানে দেখে দিবি, ওই জন্য ওরকম করছে, তোরা চুপচাপ খেয়ে শুয়ে পড়, দেখ মা কালকে আবার ঠিক হয়ে যাবে, শরীরটা ভালো হবে। তো ওরা আবার বলে ঠিক আছে, বলে ফোনটা রেখে দিয়ে ওরা যখন এবার শুতে যাবে লাইটটা বন্ধ করে, বলে আমার কাছে কেউ আসবে না, তোরা কোথায় শুবি শো, আমি এখানে শুবি। আমাদের একটাই ঘর আর একটা বারান্দা, তোরা কোথায় যাবি যা, আমি এখানে থাকবো, আমি একাই থাকবো এখানে বলে। এবার মা তখন আবার ওই বোনটা ওই ভাইটা আবার ফোন করেছে দিদাকে যে এরকম হয়েছে, হ্যাঁ আবার এরকম করছে, মা এরকম বলছে। তখন ওই দিদাটা বলছে যে তুই তাহলে ওই তোদের পাশের বাড়ি কোথাও থেকে যা রাতের বেলা, আর সকালবেলা আমরা যাচ্ছি বলে। এবার ওরকম থেকে গেছে, ওরকম রাতের বেলা কি করেছে জানি না, যেটা দিদা বলেছে আর কি, ওরকম মানে পিসিটা ছেলে আর মেয়ে পাশের বাড়িতে থেকে গেছে, আর পাশের বাড়িতে থেকে গেছে। এবার পিসিটা রাতের বেলা দরজা ঠেকাচ্ছে, দরজা ঠেলছে, দরজা মানে ভাঙবে বলে এরকম ব্যবস্থা করছে, আওয়াজ করছে, হ্যাঁ কাঁচে বাড়ি মারছে, গ্রিলে বাড়ি মারছে, এরকম করছে সারা রাত। ওরকম করে ভোরের দিকে জানি না কি করেছে ওরা, এরকম রাস্তাতে সব ভোরের দিকে ওরা হয়তো ঘুমিয়ে পড়েছে, ভোরের দিকে কি করেছে এসে দেখছে, সকালের দিকে এসে দেখছে যে ঘুমাচ্ছে পিসিটা, ঘরের মধ্যে সে ঘুমাচ্ছে। পিসির গায়ে পুরো আঁচড়ের দাগ, মুখে আঁচড়ের দাগ, চোখগুলো লাল লাল হয়ে গেছে, পুরো গায়ে সারা শরীরে পুরো মুখ দিয়ে যেমন একদম পুরো আঁচড় দিলে ডিপ হয়ে রক্ত বেরোচ্ছে এরকম হয়ে গেছে পিসির গায়ে। দিদারা সকালবেলা পুরো ভোর বেরিয়ে গেছে, সকালবেলা এসে দেখতে ওরকম অবস্থা। আর ওই লোকটাকে ডেকেই নিয়ে গেছে, যে লোকটা এখানে ছাড়িয়েছিল ওই লোকটাকে ডেকেই নিয়ে গেছিল। লোকটাকে সবাই মিলে এবার চাপ দিলে বলছে যে তুমি কি করবে বলো, ও ছাড়েনি কেন তাহলে এখনো? না আমি কি করবো, আমি তো ছাড়িয়ে দিয়ে চলে গেলাম, হ্যাঁ তো কি করেছে আমি তো জানি না, আবার কি জন্য কি ধরেছে আমি তো জানি না, আমি তো ছাড়িয়ে দিয়ে চলে গেলাম, দেখি কি হয়েছে চলো বলে ওনাদের সাথে গেল। গিয়ে এবার ওইখানে গিয়ে আবার তর্ক বিতর্ক করে আবার ওর সাথে ওরকম ছাড়িয়ে মানে ছাড়বি কিনা বল, ছাড়তে হবে, তবে তুই আবার কেন ধরিয়েছিস। হ্যাঁ তখন ওই পিসিটা মুখ দিয়ে কি হয়েছে দাদা শোনো, এবারে গুনিনটা কেমন বদমাইশ দেখো, টাকা কম দিয়েছিল বলে গুনিনটা ইচ্ছা করে আবার ওকে ধরিয়েছে এরকম।
হ্যাঁ, টাকা কম দিয়েছিল বলে, হ্যাঁ টাকা কম দিয়েছিল বলে, যেমন টাকা কম দেবে তেমন, মানে আমার পিসিটাই বলছে, ও তো জানে না, পিসি তো জানে না যে ওকে ওই গুণিনটাকে কত টাকা দেওয়া হয়েছিল কি না, পিসিতে সামনে দেয়নি, আর পিসিকে কেউ বলেও নি যে এই টাকাটা এত টাকা দেওয়া হয়েছে, পিসিকে কেউ বলেনি, তখন তো কিছু বুঝেছিল না, তো বলেও নি পিসিকে, আর পিসির সামনেও দেয়নি, পিসি ঘরে শুয়ে আছে ঘুমাচ্ছে, বাইরে এসে লোকটাকে টাকা দিয়েছে, তারপরে আর টাকা নিয়ে কোনো কথাই হয়নি পিসির সামনে, গুণিনকে এত টাকা দেওয়া হয়েছে। এইবারে পিসিকে যখন ছাড়াতে যায়, তখন লোকটা তো প্রথমে ওনাকে ডাকতে এসেছিল ওনাকে বাড়ি থেকে, তো লোকটা প্রথমে বলছে যে যাবো না, হ্যাঁ, তো জোর করে কাকারা, আমার কাকাদের, মানে আমার কাকারা একটু ছিল, মানে পাড়ার না, কাকা বাবারা সব পাড়ার নাম করে একটু মানে ছিল, ওনাদের সম্মান করতো আর কি, দেখে একটু ভয়ও পেতো, এরকম টাইপের ছিল, বুঝেছো দাদা। এবার আমার কাকারাও সমেত গেছিল ওই পিসির দিদাদের সঙ্গে নিয়ে, দুটো কাকা, তারপর ওই দিদাটা, আর একটা পিসি, ওই দাদু, তারপর ওই লোকটাকে নিয়ে গেছিল জোর করে, ওটা যেতে তো চাইছিল না, লোকটাকে জোর করে নিয়ে গেছিল। এবার নিয়ে গিয়ে এবার ওখানে এরকম বলছি, মানে ওই পিসিটা তখন বলছে যে তুই আবার কেন এসছিস, তুই আবার আমাকে এখানে পাঠিয়ে তুই আবার এসছিস আমাকে কষ্ট দিবি বলে, তখন বলছে তুই পাঠিয়ে, মানে তখন এই পিসিটা কাকারা, মানে আমার পিসিটা যে ছিল আর একটা ছিল গেছিল বললাম না, ওই পিসি, আমার ওই দিদা, তারপরে ওই কাকারা গিয়ে বলছে যে আবার পাঠিয়েছে, মানে তখন ওই দিদা, তখন ওই পিসিটা বলছে, যাকে ধরেছে সে পিসিটা বলছে কেন, ওই তো আমাকে পাঠিয়েছে, আমি কি আসতাম, আমাকে তো জোর করে ওই তো পাঠিয়েছে, বলছে তুই যা, আমি আবার যাবো তোর কাছে, তুই যা, আমি কি আসতাম, আমি তো ছেড়ে চলে আসলাম, আর অত কষ্ট করে আমি চলে আসলাম, আমি আবার কি আসতে চাই কেউ মানুষে, আমাকে তো ওই পাঠিয়েছে, এইভাবে বলছে। তখন পরে বুঝতে পারলো আচ্ছা টাকা কম দেওয়া হয়েছিল বলে, তখন ওনাকে চাপ দিয়ে উনিটা নিজে স্বীকার করেছে যে হ্যাঁ আমি এইরকম করেছিলাম, ওই টাকাটা কম দিয়েছিল বলে ওই জন্য আমি ওকে আর পাঠিয়েছিলাম। আবার এই গুণটা আবার নিজের মুখে স্বীকার করেছে, আবার ওই গুণটা গিয়ে আবার ছাড়ালো যে আর আসতে হবে না, তুই যা, ঠিক আছে তুই এবার নর্মালি যা, আর কিছু করতে হবে না বলে ওই গুণটা আবার একটা ভালো মাদুলিও দিল। দেওয়ার পরে আর কিছু হয়নি পৃষ্ঠায়, এখনো সেই মাদুলিটা ওনার হাতে আছে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ এখনো সেই মাদুলিটা ওনার হাতে আছে। মানুষ তাহলে কেমন দেখো, মানুষ টাকা কম দিয়েছে বলে একটা মানুষকে আবার তুই ওরকম ভোগাচ্ছিস। আচ্ছা, এইরকম প্রথমে বললাম না দাদা, যে গুণটা যে আসছে তার টাকার বেশি সব জায়গায় যায় না, যে টাকা দিতে হবে তার কাছেই যায়, যে মানুষের ক্ষতি হবার হয়ে যায়। এইরকম টাকা কম দিয়েছিল বলে ওকে আবার ওইখানে পাঠিয়েছিল, এরকম হয়। জানি না এই ঘটনাগুলো শুনে আমাদের শ্রোতা বন্ধুরা কি বলবে, কি কমেন্ট করবে জানি না, তো যেটা হয়েছে আমার দেখেছি। এবার আমি তো ওই পিসির বাড়িতে গিয়ে দেখিনি, আমাকে যেটা বলেছিল আর পিসিটা গেছিল, আমার কাকা দুটো গেছিল, হ্যাঁ, তো ওরা এসে এই ঘটনাগুলো বললো, বলার পরে আমার শুনলাম, আমি তো ওখানেই ছিলাম, আমার মেয়ে তখন হয়েছে যখন, ওখানে আর বাপের বাড়িতে ওখানেই ছিলাম, তুমি শুনলাম। আর যেটা এইখানে হয়েছে সেটা আমি দেখেছি নিজের চোখে, এই কলসি নিয়ে গেছে, আর কলসিটা এমনকি কলসিটা নিজে হাতে বেরও করে দিয়েছি, আমাদের যে কলসিটা ছিল ওই নিজে হাতে কাঁচার কলসিটা বেরও করে দিয়েছি আমি। আচ্ছা আচ্ছা, এইরকম। এটা কতদিন আগে হয়েছিল বললে? এটা ওই হয়েছিল, আমার মেয়ের বয়স এখন 10, তাহলে হয়েছিল 2012 কি এরকম হবে, 12 কি 11 এরকম হবে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ এরকম। তো ওইটা দেখা, হ্যাঁ এইটা আর একটা বলি ঘটনা, এই ঘটনা বলতে এইটার সাথেই রিলেটেড, এই যে এটা দেখা হয়েছে না, আমার এর সাথে সাথে একটা কাকিমা ছিল, উনিও প্রেগনেন্ট ছিল, হ্যাঁ, তো উনিও ওইখানেই উপস্থিত ছিল, তো ওনাকে সবাই বারণ করছে, উনি এমনই জেদি, উনি যাবে না, বলছে আমি দেখবো দেখ তোর কিছু হয়ে যাবে তুই চলে যা, ঠিক আছে, ও বলছে না আমি দেখবো, আমার কিছু হবে না, কি আর হবে, আমার হাতে মারলেতে কিছু হবে না, আমার কি হবে, কিছুই হবে না। তো ওই যে ওরকম হলো, দেখলো পুরোপুরি দেখলো, সব শুনলো, তারপরে ওনার যখন বাচ্চা হলো, ওনার মানে টাইমও হয়ে এসেছিল, যখন বাচ্চা হলো, বাচ্চাটার বিশেষ করে দাদা সেই বাচ্চাটার ফটো তুলে নিয়ে এসেছে। এবার আমার যদি আগের ফোনটা থাকতো ফটোটা দেখাতে পারতাম, আগের ফোনে আমার ফটোটা ছিল, অনেকদিন পর্যন্ত ছিল, যতদিন আমার ফোনটা খারাপ হয়নি। ওই ফটো তুলে নিয়ে এসেছিল, তো দেখলাম বাচ্চাটার পা নেই, দুটো পা নেই, হ্যাঁ বাচ্চাটার, হ্যাঁ দুটো পা নেই, একটা হাত আছে, একটা হাত নেই, আর বাচ্চাটা ছেলে মেয়ে সেটা তো বোঝাই যাচ্ছে না, আর বাচ্চাটার চোখ দুটো পুরো বেরিয়ে আসছে, আর হ্যাঁ আর গালে দাঁত উঠেছে, মানে একটা ভয়ঙ্কর বিভৎস রূপ একটা বাচ্চাটার।
এরকম বাচ্চাটা হয়েছে। বাচ্চাটা হয়ে সঙ্গে সঙ্গে ওই যে আমার যে কাকিমাটার বাচ্চা হয়েছে না, যে হ্যাঁ ওই যে কাকিমা যে নাড়ি হয় না, হয়ে সঙ্গে সঙ্গে বাচ্চারা ওই নাড়িটা কামড়ে দিয়েছে। আচ্ছা, হ্যাঁ এইরকম হয়ে সঙ্গে সঙ্গে বাচ্চাটা নাড়িটা কামড়ে দিয়েছে। মানে এই জিনিসটা তো ওই কিছুদিন তো একদম পুরো মানে তখন তো আর এতই ফেসবুকের ছিল না যে সঙ্গে সঙ্গে সোশ্যাল মিডিয়াতে ছেড়ে দেবে সেই সব ছিল না, তো পুরো কানাকানি হয়ে গেছিল। পুরো ওই গ্রামটা একদম ঢিড়িয়ে পড়ে গেছিল যে এইটা এরকম হয়েছে। ডাক্তারেরা সব ভয় পেয়ে গেছে বাচ্চাটাকে দেখে, কি ধরনের বাচ্চা হয়েই সঙ্গে সঙ্গে নাড়িতে কামড়ে দিয়েছে। যে নাড়ি বেরায় না, যে সব বেরায় না, ওইগুলো তো ধরে কামড়ে দিয়েছে বাচ্চাটা। দুটো পা নেই, একটা হাত আছে, আর ছেলে কি নিয়ে বোঝা যাচ্ছে না বাচ্চাটা কি। আর বাচ্চাটার 4টে দাঁতও ছিল, আর ও চোখগুলো তো এমনই, আর মাথাটা কেমন ট্যাবড়ানো তোবড়ানো। আমার কাছে বিভৎস রোগ ছিল বাচ্চাটা এরকম। বাচ্চাটা বাঁচেনি, বাচ্চাটাকে মেরে দেওয়া হয়েছিল ইঞ্জেকশন দিয়ে। সবাই তখন বারণ করতে, আমার কাকারাও সব রেগে গেছিল যে তোকে সেদিন যেতে বারণ করেছিলাম, কেন থাকলি ওখানে, এই জন্যই মনে হয় এরকম হয়েছে। জানি না কেন ওরকম হয়েছে। উনি আবার প্রেগনেন্ট অবস্থায় বাস বাগানে মানে পটি করতে যেত, বাথরুমে যেত। মানে কাকিমাটা না খুব সাহসী, খুবই সাহসী। আর কোনো কিছু এই ভূত পেতে এত বিশ্বাস টিশ্বাস করতো না, কি হবে কিছু হবে না, নিজের মনের কাছে সবকিছু। আমার সাহস আছে তো কি আছে। এরকম সব জায়গায় অনেক অনেক সময় সাহসটা বেশি খারাপ নেই। তোমার সাথে একটা প্রাণও বড় হচ্ছিল, সে প্রাণটারও জীবন চলে গেল হয়তো এরকম কোনো কারণে। ওকে, আজকে তাহলে আমরা 3টে ঘটনা শুনলাম, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে দিদি, থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ হ্যাঁ থ্যাংক ইউ তোমাকে। আর আজকে তো তোমার মেয়ের জন্মদিন শুনলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে তোমার মেয়ের নামটা বলে দাও, সবাই উইশ করে দেবে। আমার মেয়ের নাম সোনু। আচ্ছা ঠিক আছে, তাহলে সবাইকে বলছি একবার করে বুনুকে সবাই উইশ করে দিও যাতে সে খুশি হয়। থ্যাংক ইউ সো মাচ দাদা। তুমি এই যে এত সুন্দর একটা প্ল্যাটফর্ম দিয়েছো, কিন্তু আমিও সময় পাচ্ছিলাম না। কেন তো বললাম, কেন সময় পাচ্ছিলাম না, একটু ব্যস্তও ছিলাম, আর এখন বলতে পারলাম আজকে। যাই হোক, এই শ্রোতা বন্ধুরা জানি না কেমন হবে, এই বন্ধুরা কি বলবে এই ঘটনাগুলো শুনে, কি কমেন্ট করবে, আশা করি ভালো লাগবে। একদম একদম, তাহলে শেষ করছি। হ্যাঁ হ্যাঁ দাদা, ঠিক আছে, ঠিক আছে, বাই। বাই। তো এই ছিল আজকের পডকাস্ট। আশা করছি তোমাদের ভালো লেগেছে। কেমন লেগেছে তোমরা অবশ্যই সেটা কমেন্ট করে জানিয়ে দাও। তোমাদের মধ্যে এখনও যারা এই পরিবারে যুক্ত হওনি তারা যুক্ত হয়ে যাও। আশা করি যুক্ত হয়ে গেছো। চলো আজকের মতন এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন কোনো ঘটনা নিয়ে।